ছোটবেলায় ঠাকুমার মুখ থেকে একটি গল্প শুনেছিলাম। জাপানের পাহাড়ি এক গ্রামে একটি অপদেবতার মূর্তি পূজা হতো এককালে। যে মূর্তিটির বর্ণনা হুবহু এই মূর্তিটির আদলেই বর্ণিত। কলেরা মহামারীতে সেই গ্রাম একেবারে নিশ্চিহ্ন জনমানব শূন্য মরুভূমিতে পরিণত হয়। সেই থেকেই এই অপদেবতার পুজো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই মূর্তি পুজো যদি জাপানের সেই পাহাড়ি অঞ্চলে সীমাবদ্ধ হয়ে থাকতো, তবে এই গ্রামে কেন এমন হচ্ছে? তবে কি নতুন করে কেউ এই মূর্তি পূজা প্রচলন করলো? তবে কি গ্রামের মানুষজন, এই গ্রাম সমস্তটাই কি অভিশপ্ত? কে সেই অপদেবতা? জানতে হলে শুনতে থাকুন আজকের গল্পটি। আরে ওই কথাটা বলো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আজ আমাদের অডিয়েন্সদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। আপনাদের সকলের ভালোবাসায় আজ লোককথা 1000 সদস্যের পরিবার। আর ঠিক সেই উপলক্ষে লোককথা পরিবারের সকলের জন্য একটি ছোট্ট মজার কন্টেস্টের আয়োজন করেছি। আজ গল্পের শেষে থাকবে একটি প্রশ্ন, আর সঠিক উত্তরদের মধ্যে থেকে 3 জন পাবে লোককথার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। তাই সকলকে অনুরোধ রইল, আমাদের আজকের পরিবেশনাটি শেষ পর্যন্ত শুনুন আর আমাদের এই প্রয়াসে অংশগ্রহণ করুন। তো চলে যাই আজকের গল্পে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় 50 কিলোমিটার দূরে শিটংয়ের গা ঘেঁষে অবস্থিত এই ছোট্ট গ্রামটির নাম জেনাটং। এই গ্রামটির নাম আমি আগে কখনো কারো মুখে শুনিনি। এমনকি গুগল সার্চ করলেও নাকি এই গ্রামের নাম চোখে পড়ে না। কোনো ছবি নেই, কোনো সঠিক তথ্য নেই। সেদিন হঠাৎ নীলিমা বলে উঠল, জেনাটং যাবি? জেনাটং? সেটা কোথায়? শিটংয়ের নাম শুনেছিস? শিটং? না ভাই, কিসব নাম বলছিস? এ সন্তু, তুই এগুলো নাম শুনেছিস ভাই? নাকি আমি একমাত্র যে এই নামগুলো জীবনে শোনেনি? নীলিমার এই কঠিন প্রশ্নগুলোর সম্মুখীন আমি একা হতে পারছিলাম না। শেষে আমার এই কনভারসেশনের মধ্যে সন্তোষকে টেনে আনতে আমি বাধ্য হলাম। সন্তোষ মাথা চুলকে বলল, শিটং শুনেছি, কিন্তু জেনাটং না ভাই, এই নামটা এর আগে তো কখনো শুনিনি। নীলিমা এবার তার কথার প্রহেলিকা থামিয়ে গর্বিত স্বরে বলল, শিটং একটি গ্রামের নাম। আমাদের ডিএম এই ইয়ার-এন্ডের ছুটিটা ওইখানেই কাটাবে ঠিক করেছে। আমাকে বলেছে, কিন্তু শিটং আমার অনেকবার ঘোরা, তাই ভাবছি যাব না। আমি চেয়ার ছেড়ে লাফ দিয়ে উঠলাম। উত্তেজিত স্বরে বললাম, বলিস কি, এই সূর্যটা আজ পূর্ব দিকে উঠেছে তো? ছুটির কথা আবার ডিএম নিজের মুখে এসে বলছে, তাও আবার কোন গ্রামে? এ যাতা গ্রাম নয়, ছোট্ট পাহাড়ের উপর কমলা লেবুর গ্রাম। দার্জিলিংয়ের কার্শিয়াং মহকুমার একটি লেপচা গ্রাম, যা প্রায় 4000 ফুট উঁচু। মার্চের শুরুতে সেই গ্রাম স্বর্গের মতো। সন্তোষ নীলিমার হাতটা ধরে বলল, চল ভাই, তুই আর না করিস নে, বছরে এই একটি সুযোগ আসে, সেটাকে আর না করিস নে। সন্তোষের হাতটা এক হ্যাঁচকায় সরিয়ে নীলিমা খ্যাক করে উঠল, তো তোরা জানা, আমাকে আবার পিছন পিছন সঙ্গে নেবার কি আছে? তবে আমি গেলে শিটং যাব না, গেলে জেনাটংয়ে যেতে পারি। আমি কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলাম, এই জেনাটং গ্রামটাও কি শিটংয়ের মতোই সুন্দর, নাকি এর কোনো আলাদা বৈশিষ্ট্য আছে? আমার এই প্রশ্নে নীলিমা একটু চিন্তিত হয়ে পড়ল। ঠিক মতো আমিও জানি না, তবে আমার এক দুঃসম্পর্কের মামা এই গ্রামটি সম্পর্কে আমাকে অবগত করিয়েছিলেন। তিনি এই গ্রাম সম্পর্কে যতটুকু বর্ণনা দিয়েছিলেন, তাতে আমার মনে এই গ্রামটির প্রতি এক অজানা রহস্য জন্ম নিয়েছে। রহস্য? আমার এই প্রশ্নে কণ্ঠ মেলালো সন্তোষ, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর আমরা নীলিমার কাছ থেকে পেলাম না।
ডিএম নীলকণ্ঠদা নিজের কাঁধে সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছিলেন বলে আমাদের প্রায় কিছুই চিন্তা করতে হয়নি। এসি 3 টায়ারের মিডল বার্থে শুয়ে বসে 12 ঘন্টার জার্নি যখন শেষ করলাম, তখন ঘড়ির কাঁটা 8টার ঘরে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে এসে আমরা হোটেলের থেকে পাঠানো ইনোভা গাড়িটাই উঠে বসলাম। ড্রাইভার খুব তৎপরতার সঙ্গে আমাদের লাগেজগুলো সেই গাড়িতে তুলে ফেলল। আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হিমালয়ের উচ্চ শৃঙ্গ থেকে বয়ে চলা তিস্তা এবং মহানন্দা নদীর তীর ঘেঁষে পাইন এবং শিংকোনা গাছে ঘেরা পাহাড় বেষ্টিত এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। শিটং গ্রাম বিজড়িত এই ছোট্ট অথচ সুন্দর অঞ্চলটি প্রথম দর্শনেই খানিক অবাক হতে হয়। কমলালেবুর গ্রাম ডিঙিয়ে পা রাখা এই জেনটং গ্রামটি সকলের চক্ষুর অন্তরালে নিজেকে প্রতিষ্ঠিত করবার অপেক্ষায় মাঝে মাঝে যেন উকি মারে। আমাদের গ্রুপে আমরা 7 জন। নীলকণ্ঠদা, ওনার স্ত্রী গৌরী বৌদি, অন্যদিকে আমাদের সাথে আছে সন্তোষ, নীলিমা, আর জোড়া হিসেবে আছে আমাদের খুব প্রিয় এক সহকর্মী সত্যকাম ও তার প্রেমিকা নীলা। গাড়ি এসে থামলো হোটেলের সামনে। হঠাৎ চোখ পড়ল হোটেলের দেয়ালে। সেখানে রক্তরঙা লাল রঙে বড় বড় করে লেখা আছে দ্য ব্লাড রেসিডেন্সি। নামটা শুনতে অদ্ভুত হলেও ব্লাড অর্থটাকে আমরা রক্তের রং হিসেবেই বুঝে নিতে চেয়েছিলাম, কিন্তু বিধাতা এই নামের মাধ্যমে কিসের ইঙ্গিত দিয়েছেন তা যদি তখনও বুঝতে পারতাম। আশ্চর্যের বিষয়, আমরা 7 জন ব্যতীত অন্য কোনো টুরিস্টদের এই হোটেলে আসতে দেখিনি। বলা ভালো, এই গ্রামে ঢুকে প্রাণের অস্তিত্বের অভাব বোধ করছিলাম। এত সুন্দর একটি গ্রামে লোকজন বেশি নেই, রাস্তায় কুকুর নেই, আকাশে পাখি নেই, গাছের দোলদোলানি নেই। আছে, তবু খুব ক্ষীণ, প্রবল নয়। হোটেলের 3টে রুম আমরা বুক করেছিলাম। 3 তলার রুমটি ছিল নীলিমা ও নীলার জন্য। 2 তলার একটি নিলাম আমরা 3 জন, আর অপরটি নিলেন নীলকণ্ঠদা আর গৌরী বৌদি। তখন খাবার টেবিলে বসে মুরগির ঝোলে রুটি ডুবিয়ে খাচ্ছি, আর অন্য হাতে খবরের কাগজ ধরে রয়েছি। এক নাম করা খবরের কাগজ এটি। ফ্রন্ট পেজে একটি খবর বেশ বড় বড় অক্ষরে ছাপা রয়েছে। শিরোনামটি ঠিক এই রকম: এলাকায় নিখোঁজের সংখ্যা আজ বেড়ে 34। শিরোনামটা বেশ অন্যরকম, এক অস্বাভাবিক অভিনবত্ব আছে এর মধ্যে। আমার ঠিক ডান পাশেই বসেছিল সন্তোষ। আমার মুখ থেকে এক প্রকার অদ্ভুত এই শিরোনাম শুনে আমার গায়ে টোকা মেরে বলল, ওরে, এইসব ছেড়ে আপাতত মুরগিতে কনসেন্ট্রেট কর, কাল আবার যে ভোরে উঠতে হবে। খাওয়া সেরে শুতে বেশি দেরি করলাম না। সন্তোষ ঠিকই বলেছিল। একদিকে 12 ঘন্টা ট্রেন জার্নি, তারপরে বিশ্রাম ছাড়াই সারাটা দিন টোটো করে এদিক ওদিক ঘুরে বেড়ানো। শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, এবার একটু বিশ্রামের প্রয়োজন। বেশ অদ্ভুত এই গ্রামটা। রাতের অন্ধকারে এই অঞ্চলে এক অসীম শূন্যতা নেমে আসে, গাটা ভারী হয়ে যায়। এই গ্রামের লোকজনগুলো কেমন একটা যেন, বেশি কথা বলে না, মুখে হাসির রেশটুকু নেই। জন্মের পর থেকে কি এদের কেউ হাসতে শেখায়নি, নাকি অন্য কোনো রহস্যের ভারে তাদের হাসিগুলো চাপা পড়ে গেছে? নিস্তব্ধ এই রাত্রি বুকের ওঠা নামা স্থির করে। পাহাড়ের বুক বেয়ে নেমে আসা শীতল বাতাসের দল কান নাক স্পর্শ করলে দেহের লোমকূপ জাগে। জানলা তাই বন্ধ রাখতে হয়। বালিশে মাথা রেখে সারা শরীর বালাপোষের মধ্যে ঢুকিয়ে দিয়ে চোখটা সবে বন্ধ করেছি, সারা ঘরে এখন আলো জ্বলছে। গল্পে মেতেছে নীলিমা, সন্তোষ। সত্যকাম ও নীলা কিছুক্ষণ অবধি এই ঘরে উপস্থিত ছিল। চোখ বন্ধ করার পূর্ব মুহূর্তে আমি সত্যকামের উদ্দেশ্যে ধমকের সুরে বলে উঠলাম, তোরা কি কাল সকালে উঠতে চাইছিস না? মানে তাহলে তো এখানে আসাটাই বৃথা। গল্পই যদি করতে আসা, তাহলে তো কলকাতাতেই গল্পের আসর খুলে বসা যেত। আমার এই কথাটা নীলার খারাপ লাগে। পরোক্ষভাবে সত্যকামের দিকে চেয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, মানুষ ছুটিতে বেড়াতে আসে, একঘেয়েমি দূর করতে আসে, গল্প করে, হাসি ঠাট্টায় মেতে ওঠে। কিন্তু এইসব কথাগুলো যদি সবাই বুঝতো। আর কিছু বলেনি সে। সত্যকামের হাত ধরে টানতে টানতে ঘর থেকে বেরিয়ে যায় তারা। নিদ্রাভঙ্গ হলো একটি শব্দে, খুব
ক্ষীণ একটা শব্দ, তাতে মিশে আছে মেয়েলি ভাব, যেন কেউ ফিস ফিসিয়ে খুব সন্তর্পণে কথা বলছে। কিন্তু এই ঘরে যে সন্তোষ, সত্যকাম আর আমারই শোবার কথা। তবে কি নীলিমা এখনো গল্প করছে? ও কি নীলার সাথে শুতে যায়নি? চোখটা খুললাম। সারা ঘর অন্ধকারে মিশে আছে। বালিশের নিচ থেকে রেডিয়াম হাতঘড়িটা বের করলাম। 3:10। লক্ষ্য করলাম দরজাটা খোলা, জানালার কাঁচটাও অল্প খুলে আছে, আর সেই ফাঁক থেকে ঘরে প্রবেশ করছে মৃদু শীতল পাহাড়ি বাতাস। চোখ কচলে দেয়ালে ঝোলানো হ্যাঙ্গারে রাখা জ্যাকেটটি গলিয়ে পা মাটিতে রাখতে যাব, এমন সময়ে এক অতর্কিত ঘটনায় বুকটা কেঁপে উঠল। নীলিমা দৌড়ে ঘরে প্রবেশ করেছে। দরজার পিছনে থাকা সুইচ বোর্ড হাতড়ে হাতড়ে আলোর সুইচটা চালিয়েছে সে। হলুদ বাল্বের আলোয় স্পষ্ট দেখলাম ওর পা কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ওর। চোখের দৃষ্টি পাতার আড়ালে যেন মুখ লুকোচ্ছে বারবার, কিন্তু বলতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছে সে। এক দৃষ্টি আর চেয়ে থাকতে পারছে না। আমি উত্তেজনার বশে প্রশ্ন করলাম, কি হয়েছে নীলিমা? সন্তোষ, সত্যকামেরা কই? তুই এত হাঁপাচ্ছিস কেন? খাট থেকে নিচে নেমে দৌড়ে এসে নীলিমার কাঁধ চেপে ধরলাম। নীলিমা থরথর করে কাঁপছে, চোখ দুটি ছলছল করছে, ওর গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। নীলিমা কিন্তু নির্বাক, কেবল আমার দুই চোখের উপর দৃষ্টি নিক্ষেপ করে দুর্বল দুই পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। ওর বাঁ হাতটা খোলা দরজার দিকে তাক করা। তবে কি অস্বাভাবিক কিছু ঘটেছে? কারো কি বিপদ হলো কোনো? বিলম্ব না করে নীলিমাকে সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বের করলাম। সিঁড়ি ভেঙে নিচে নামতেই দেখলাম হোটেলের সদর দরজার ঠিক পাশে কোণের একটি ঘরের বাইরে নীলকণ্ঠদা ও তার স্ত্রী দাঁড়িয়ে আছেন। আমায় ও নীলিমাকে নিচে নামতে দেখে নীলকণ্ঠদা আমাদের দিকে ছুটে এসে আমার হাতটি ধরে বললেন, এসব কি হচ্ছে অতুল? আমি বিস্ময় প্রকাশ করে পাল্টা প্রশ্ন করলাম, কি হচ্ছে? নীলিমা দৌড়ে ঘরে ঢুকলো। ঘরে সন্তোষ নেই। তোমরা নিচে দাঁড়িয়ে আছো, কি হয়েছে একটু খুলে বলবে? সন্তোষ তো ওই ঘরটাতে আছে। কিন্তু কি? কিন্তু ও এমনটা কেন করছে? হাঁটু মুড়ে বসে আছে, মুখ থেকে বিড়বিড় করে কি সব কথা বলে চলেছে। আমরা এত ডেকে চলেছি কিন্তু সাড়া দিচ্ছে না। তুমি একটু দেখো ভাই। নীলকণ্ঠদার এরূপ বিবরণ শুনে আমার দুই চোখে লেগে থাকা নিদ্রার অবশিষ্ট অংশটুকু উধাও হয়ে গেল। ঘরে প্রবেশ করলাম। আলো আঁধারিতে স্পষ্ট কিছু দেখা না গেলেও বুঝলাম ঘরটা বেশ বড়। ঘরের কোনায় কোনায় কেবল লাল নাইট বাল্বের ক্ষীণ আলো ছড়িয়ে পড়েছে। খেয়াল করলাম তাড়াহুড়োতে ফোনটা আনতে ভুলে গেছি। নীলকণ্ঠদার উদ্দেশ্যে চেঁচিয়ে বললাম, ফোনটা আছে তোমার কাছে? টর্চটা অন করো তো। লাভ নেই, ফোন সাথে আছে কিন্তু তাতে এক ফোঁটাও চার্জ নেই। বিশ্বাস করো, রাতে শোবার আগে চার্জিং পয়েন্টে রেখেই ঘুমিয়েছি। যখন সত্যকাম আমার ঘরের দরজায় ঘা মেরে আমাকে তুলল, তখনও হাতে ফোন নিয়ে দেখেছি চার্জ কিন্তু ফুল ছিল। কিন্তু বললে বিশ্বাস করবে না ভাই, যখন দরজা খুলে বাইরে বেরোলাম তখন দেখি ফোনের 1%ও চার্জ নেই। কি অদ্ভুত কাণ্ড বলো দেখি। সন্তোষ আমার ঠিক সামনেই হাঁটু মুড়ে বসে আছে। ওর নিক্ষিপ্ত দৃষ্টি আমার দিকে, আর সন্তোষের ঠিক সামনে রাখা আছে একটি অসম্পূর্ণ মূর্তির কাঠামো। অস্পষ্ট আলোয় যতটুকু বোঝা যায় তার পরিশেষ একটাই, এটি কোনো দেবদেবীর মূর্তি নয়। অপরদিকে এটিকে দেখতে কোনো পশু কিংবা সম্পূর্ণ মানুষের মতো নয়। এর দুটি পা ঘোড়ার মতো, আর পেটটা অবিকল মানুষের মতো, যেন ভুঁড়িওয়ালা একটা পুরুষের পেট কাঠামোই হুবহু তুলে ধরা হয়েছে। কাঠামোর কোনো হাত নেই, মুখে অবশ্য একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আলো আধারির খেলায় যতটুকু বোঝা যাচ্ছে তাতে এটুকু স্পষ্ট, মূর্তির চোখ দুটোই কোনো পাতা নেই। গোল দুটি দৃষ্টি তাক করা আছে সন্তোষের দিকে। কাটা জিভটা দাঁত দিয়ে চেপে ধরে আছে, আর সেই জিভ থেকে নির্গত হচ্ছে জমাট রক্তরেখা। প্রলেপন স্বরূপ লেপে আছে সারা মুখময়।
মাথা ভর্তি লম্বা চুল মাটি স্পর্শ করেছে। এই মূর্তি বিভীষিকার এক উদাহরণ স্বরূপ বলা যেতে পারে। সন্তোষের সামনে এসে দাঁড়ালাম। ওর ঠোঁট থেকে লালা নির্গত হচ্ছে ক্রমশ। মুখ থেকে বিড়বিড় করে কি একটা শব্দ বলে যাচ্ছে যেন। ওর মুখের সামনে কানটা মেলে ধরলাম। এটি কোন ভাষা? এরকম ভাষা হতে পারে নাকি সন্তোষ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে? জোর এক ধমক দিলাম। কি হচ্ছে সন্তোষ? রাত 3টে বাজে। আমাদের ভয় দেখানোটা এবার না করলেও চলবে। আমার প্রশ্নের কোনো উত্তর নেই। সন্তোষ কেবল একটি বাক্যই বলে চলেছে, তবে কি এটা কোনো শ্লোক যার অর্থ আমাদের বোধগম্য নয়? আবার ধমক দিলাম। ওঠ সন্তোষ, বেড়াতে এসে কি সব শুরু করলি বলতো? সত্যকাম আমার পাশে দাঁড়িয়ে থরথর করে কেঁপে চলেছে। খুব খেয়াল করলে বোঝা যায় ওর মুখ থেকেও বের হচ্ছে কয়েকটা শব্দ। নীলা এগিয়ে এসে সত্যকামকে ধরে দাঁড়িয়ে আছে আর মুখে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে চলেছে। নীলিমা দোরগোড়ায় বসে আছে মাথায় হাত দিয়ে। এই ঘরে যে কি হয়ে চলেছে, এরূপ পরিস্থিতির অর্থই বা কি, সেসব বোঝার অবস্থা আমাদের কারোর তখন ছিল না। নীলকণ্ঠদা এমন সময় চেঁচিয়ে বললেন, সদর দরজাও বাইরের দিক থেকে বন্ধ করা অতুল। এই লোহার দরজা ভেঙে ফেলার কোনো উপায়ও দেখছি না আমরা। তুমি একটু ভিতরে আসবে? আমি প্রশ্ন করলাম। নীলকণ্ঠদা আমতা আমতা করে জবাব দিল, হ্যাঁ আসছি আসছি, দাঁড়াও। বুঝলাম এনার তেজ কেবলমাত্র ওই অফিসের গণ্ডি পর্যন্তই, তার বাইরে ইনি একজন কাপুরুষ মাত্র। এমন সময় নীলকণ্ঠদা নীলিমাকে এক প্রকার ডিঙিয়ে ঘরে প্রবেশ করতেই তার স্ত্রীও তার পিছন পিছন ঘরে প্রবেশ করলেন। আর ঠিক তখনই নীলকণ্ঠদার স্ত্রীর পায়ের আঘাতে নীলিমা মাটিতে লুটিয়ে পড়ল। আমরা নীলিমাকে তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। নীলকণ্ঠদার স্ত্রীর পায়ের আঘাতের জন্য নাকি ভয়ার্ত পরিস্থিতির কারণে নীলিমা মাটিতে লুটিয়ে পড়ল কে জানে। নীলকণ্ঠদার স্ত্রী ক্ষমা প্রার্থনার ভঙ্গিমায় বললেন, সরি, কি হলো? নীলিমা, ওঠো নীলিমা, আমি বুঝতে পারিনি। ব্যস্ত হয়ে আমি বললাম, ও কিছু না বৌদি, এসব দেখে ঘাবড়ে গেছে। তোমার পায়ের আঘাতে ও লুটিয়ে পড়েনি। আমার কথা সবে শেষ হতেই ঘরের লাল ক্ষীণ নাইট বাল্বের আলো দপদপ করতে করতে সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। আর তার সাথে সাথে ধড়াম শব্দে এটাও বুঝলাম এই ঘরের দরজাটাকেও বাইরে থেকে বন্ধ করে হুড়কো লাগিয়ে দিল। আমরা সকলে ব্যস্ত হয়ে পড়লাম। একে একে চিৎকার শুরু করলাম, কে কে ওখানে? বাইরে থেকে দরজাটা কে বন্ধ করলো? আশ্চর্যের বিষয়, হোটেলের মালিক সমেত সকলে রাতের খাবার বেড়ে দিয়ে এই হোটেলে তারা সম্পূর্ণ আমাদের দায়িত্বে দিয়ে অন্যত্র চলে গিয়েছিল। নীলিমার হাতে একটি ফোন নাম্বার ধরিয়ে দিয়ে হোটেলের মালিক বলেছিলেন, ये नंबर रख लीजिए, कुछ जरूरत हो तो फोन कीजिएगा, हम लोग आसपास ही रहेंगे, गुड नाइट। কিন্তু হাজারবার সেই নম্বরে ফোন লাগানোর পরেও ফোনের কোনো নেটওয়ার্ক খুঁজে পাওয়া যায়নি। বলা ভালো ফোনটা ডেড হয়ে পড়ে আছে সকলের। তবে বাইরের থেকে দরজায় হুড়কো লাগালো কি? আমার এই চিন্তা যখন আমার মস্তিষ্কের সমগ্র অঞ্চল জুড়ে বিস্তারিত হতে শুরু করলো, ঠিক তখনই অনুভব করলাম আমার বুক পিঠ বেয়ে বয়ে গেল একটা হিমস্রোত। এক আর্ত চিৎকারে সমস্ত ঘর ছেয়ে গেছে। গলাটা চেনা, গলাটা নীলিমার। অন্ধকারে ঘরে স্পষ্ট চোখে পড়ে না, মাঝে মধ্যে আলো জ্বলছে আর নিভছে। আলো আধারির এই খেলায় নীলিমার এই আর্ত চিৎকারে আমরা যে যেখানে ছিলাম সেই স্থান থেকে কয়েক পা পিছিয়ে এলাম। আমার পিঠটা দেয়াল স্পর্শ করেছে। নীলিমাকে হাঁক দিলাম, নীলিমা, তুই ঠিক আছিস তো? ভাঙা কান্না ধরা গলায় সে বলল, ঠিক আছি। আমার সরল এই প্রশ্নের উত্তরে নীলিমার দেওয়া সরল এই জবাবটা কেমন যেন অসম্পূর্ণ মনে হলো।
নীলিমা কেমন চুপ মেরে গেল যেন। সত্যকাম বলে উঠল, কিরে নীল, চুপ মেরে গেলি যে? কোনো উত্তর নেই। ঠিক এমন সময় নাইট বাল্বের আলোটা ক্ষণস্থায়ী রূপে একবার জ্বলে উঠল, আর সেই ক্ষণস্থায়ী আলোয় যা দেখলাম তাতে আমার বুকটা কেঁপে উঠল। নীলা সেই দৃশ্য দেখে একেবারে চিৎকার করে উঠে সত্যকামের বুকে মুখ গুজল। নীলিমা এখন বসে নেই, মেঝের ওপর কাত হয়ে শুয়ে আছে। গলার কাছটা 2 হাত দিয়ে চেপে ধরে আছে সে, আর ওই গলার কাছে মেঝের উপরে পড়ে আছে তরল জাতীয় কিছু একটা। লাল আলোয় সেই তরলের রং চেনা দেয়। আলো আধারিতে প্রহেলিকার ক্ষমতা বেড়ে দ্বিগুণ হয়। সেই প্রহেলিকা আমাদের চেতন এবং অবচেতন দুইয়ের উপরেই প্রভাব ফেলে। সেই প্রহেলিকার অর্থ বোঝার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের থাকে না। নীলিমার নিথর দেহের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সন্তোষ, মুখে হিংস্র ভাব, আর ওর ডান হাতে একটা বড় ছুরি। আবার আলো নিভল। আমরা ভয়ে এক স্থানে দেয়াল আঁকড়ে দাঁড়িয়ে রইলাম। চোখটা বন্ধ করতেও ভয় করছিল, পাছে সন্তোষ আমাদের গলা লক্ষ্য করে ছুরি চালায়। প্রায় আধ মিনিট এইভাবে কেটে যাওয়ার পর নীলকণ্ঠদা দরজায় কয়েকবার ঘা মেরে দরজাটা ভেঙে ফেলার উপক্রম করতে লাগলেন। কিন্তু এই দরজা এত সহজে ভেঙে ফেলার মতো নয়। তোমরা এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আমার হাতে হাত মেলাও। সন্তোষ নীলিমাকে মেরেছে, এবার হয়তো আমাদেরও। কথাটা শেষ হলো না তার। কথাটা অবসানের ঠিক পূর্ব মুহূর্তে এক ভয়ার্ত আর্তনাদের পর তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। পর মুহূর্তে নীলকণ্ঠদার স্ত্রী, ওগো ওগো, কি হলো গো, বলে কাঁদতে কাঁদতে মাটিতে বসে হাতড়াতে লাগলেন। আবার আলো জ্বলল। দেখলাম নীলকণ্ঠদাও ঠিক একই অবস্থা। দেয়ালে হেলান দিয়ে বসে আছেন তিনি। 2 হাত দিয়ে চেপে ধরে আছেন গলার মধ্যিখানটা, আর সেখান থেকে গল গল করে নির্গত হচ্ছে রক্তধারার প্রবল প্রবাহ। কিন্তু কি আশ্চর্য, নীলকণ্ঠদার ঠিক সামনে দাঁড়িয়ে আছে কে? চোখ কচলালাম। আমি যেটা দেখছি সেটা কি আদৌ সত্যি, নাকি প্রহেলিকার খেলায় আমি উন্মাদ হয়ে গেছি? নীলকণ্ঠদার নিথর দেহের ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটি নারী মূর্তি। তাকে চিনতে বেশি দেরি হলো না আমাদের। কিছুক্ষণ আগেও যে সন্তোষের হাতে প্রাণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল, সেই নীলিমা এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আবার আলো নিভল। মাথার ভিতর হাজারো প্রশ্ন দলা পাকিয়ে আসছে। এসবের অর্থ কি? আধ মিনিট পর আবার যখন আলো এলো, তখন একটি মেয়েলি চিৎকারে সেদিকে ফিরে চাইলাম। এবার নীলা মাটিতে লুটিয়ে পড়েছে, আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে নীলকণ্ঠদা। আমার মাথা ঘুরছে। এসব কি হচ্ছে? এসব কি বাস্তবেই হচ্ছে, নাকি এসব স্বপ্নের ঘোর? সত্যকাম নীলার নিথর শরীর আঁকড়ে বসে আছে। ওর মুখ থেকে কান্না বেরোচ্ছে ক্রমাগত। তবে এবার কার পালা? আমার এই প্রশ্নের উত্তরটা এলো আরো একটি পুরুষালী চিৎকারে। বুঝলাম এবার সত্যকামের পালা। তবে কি এরপরেই আমার? চোখ বুজে রইলাম, কানের পর্দা চিপে ধরলাম আমি। বাইরের সমস্ত শব্দকে উপেক্ষা করে তখন আমার কানে আসতে লাগলো কেবল রাবণের চিতার আগুনের গম গম শব্দ। এই দৃশ্য দেখার কিংবা শোনার মতো সাহস আমার নেই। এবার হয় আমার পালা, নতুবা নীলকণ্ঠদার স্ত্রীর। পাক্কা 3 মিনিট পরেও যখন আর কোনো শব্দ আমাদের কানে এলো না, তখন আস্তে আস্তে চোখ খুললাম। চারিদিক শান্ত, নিরিবিলি। নীলকণ্ঠদার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে আছেন। বুঝলাম এবার আমারই পালা। দরজাটা আস্তে আস্তে খুলে যেতে লাগলো। 2বার চোখ কচলে নেবার পরেও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ধীর গতিতে ঘর থেকে বেরোলাম। সদর দরজাও হাঁ করে খুলে রাখা। পাহাড়ি ঠান্ডা বাতাস হোটেলের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে। আমি আর এক মুহূর্ত বিলম্ব করলাম না। রক্তমাখা পা নিয়েই পড়িমড়ি করে দৌড় লাগালাম। সেই দৌড় অস্বাভাবিক, অশান্ত মাখা দৌড়।
ভয় বড় বিচিত্র জিনিস। এই ভয় মানুষের শরীরকে এক প্রবল ইচ্ছার সঞ্চার করে, যে ইচ্ছা পাহাড়ি শীতকেও তোয়াক্কা করে না। হোটেল ছাড়িয়ে তখন এক সরু গলিতে এসে পড়লাম। আমার সামনে অসীম অন্ধকার শূন্যতা ছাড়া এখন আর কিছুই নেই। দৌড়ানোর ক্ষমতাও আমার হ্রাস পাচ্ছে ক্রমাগত। মাটিতে লুটিয়ে পড়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু মাথার উপর যে অসীম অন্ধকারাচ্ছন্ন মহাকাশ, সেই মহাকাশের কোনো গ্রহের কোনো ক্ষুদ্র স্থানে কি এরূপ অলৌকিকতা বর্তমান, নাকি এই অপ্রাকৃতিক পরিস্থিতি কেবল এই দুনিয়ারই এক অন্ধকার রূপ? কিন্তু এ চিন্তা যে কেবল প্রলাপের চিন্তা। পিছন থেকে আগত একটি শব্দে ঘাড় ঘোরাতেই আমার বুকের সমস্ত রক্ত জল হয়ে গেল। দেখলাম আমার সামনে সেই অদ্ভুত মূর্তিটা দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। সেই মূর্তির দুই রক্তাভ চোখ আমার চোখে পড়তেই আমার গাটা গুলিয়ে উঠল। হৃদযন্ত্রের গতি অস্বাভাবিকভাবে হ্রাস পেতে লাগলো, আমার চোখ বুজে আসতে লাগলো। শরীরের সমস্ত শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। বুকের রক্ত হিম হতে বেশি বিলম্ব হলো না। হৃদস্পন্দন 2 গুণ থেকে 4 গুণ হলো। এতটুকু দিব্যি করে বলতে পারি, হীন দুই শেষ দৃষ্টি দিয়ে আলো আধারিতে অস্পষ্ট দেখলাম সেই মূর্তির লম্বা বিনুনি করা চুল এলোমেলো হয়ে বাতাসে এদিক ওদিক অবিন্যস্তভাবে উঠছে, আর সেই বিনুনির একাংশ আমার দিকে এগিয়ে আসছে। নিজের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারানোর আগের মুহূর্তে দূর থেকে একটা শব্দ মাথার মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো, হামাসাকি মিউসি, হামাসাকি মিউসি, হামাসাকি মিউসি। আপনারা রয়েছেন আপনাদের নিজেদের গল্পের ঠিকানা লোককথায়। মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে। আজ আপনারা শুনলেন লেখক শুভ চক্রবর্তীর কলমে প্রহেলিকা। এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের গল্পে উল্লেখিত অপদেবতার নাম কি? কমেন্ট সেকশনে গিয়ে চট করে উত্তরটা লিখে ফেলুন দেখি। কে আছো? দরজা খোলো, দরজা খোলো। কে কে ওখানে? আমাকে বাঁচাও, দরজা খোলো। কে আছো? তাড়াতাড়ি দরজা খোলো, আমাকে বাঁচাও।